এএলএম ফজলুর রহমান এই নামটার সঙ্গে যারা বাংলাদেশে বসবাসকারী তারা তো অবশ্যই পরিচিত অনেক আগে থেকেই, আর যারা ভারতে বসবাসকারী তারা ইতিমধ্যেই পরিচিত হয়ে যাচ্ছেন। For Bangladeshi Rifles, now known as Border Guard Bangladesh, suggested in his social media. भारत और पाकिस्तान के बीच तनाव चल रहा है और इस बीच में बांग्लादेश की ओर से एक ऐसी प्रतिक्रिया आई जो चौंका देने वाली है, हास्यास्पद भी है। बांग्लादेश के एक रिटायर्ड मेजर जनरल एएलएम फजलुर रहमान ने গত 22শে এপ্রিল 2025 ভারতের জম্মু কাশ্মীরের অন্তর্গত পেহেলগামে যখন 26 জন সিভিলিয়ান্সকে দুষ্কৃতীরা এবং ভারতের অভিযোগ প্রাক মদতপুষ্ট দুষ্কৃতীরা হত্যা করেছে, তার পরবর্তী সময়ে যখন ভারতবর্ষ এবং একই সাথে পাকিস্তান খানিকটা বাংলাদেশ তাদের নিজেদের মধ্যে যখন একটা সেন্সিটিভ সিচুয়েশন চলছে, সেরকম একটি সময় বাংলাদেশের অবসরপ্রাপ্ত রিটায়ার্ড মেজর জেনারেল এবং একসময় বিডিআর যেটা বর্তমানে বিজিবি তার প্রধান ছিলেন, ডিজি ছিলেন, ডিরেক্টর জেনারেল এএলএম ফজলুর রহমান তার ফেসবুকে এসে এই পোস্টটি করলেন। কি লিখলেন তিনি? ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টার্স দখল করে নেওয়া। এই ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে তিনি মনে করছেন। তার এই পোস্টটি করা মাত্রই এটা শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি, ভারত, পশ্চিমবঙ্গ এবং সমগ্র ক্ষেত্রেই যদি আমরা মাধ্যমগুলো দেখি, সেটা বাংলা মাধ্যম হোক, ইংরেজি মাধ্যম হোক, হিন্দি মাধ্যম হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই খবরটা ভীষণভাবে ভাইরাল হয়ে যায়। কেন ভাইরাল হওয়ার কারণ কি এবং কেন এই ব্যক্তির একটি বক্তব্য এতটা গুরুত্ব পেল? এবং তিনি এখানেই থামেননি, তিনি এরপর এটাকে জাস্টিফাই করে বা বলা যেতে পারে আরেকটু ব্যাখ্যা করে আরও একটি পোস্ট লেখেন, যেটা আরেকটু বড়। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তার সমস্ত পোস্ট কিন্তু পাবলিক রয়েছে ফেসবুকে, আপনারা নিজেরা চাইলেও সেটাকে দেখতে পারেন। এবং এই যে পরবর্তী যে পোস্টটার কথা বললাম, যেটা পরে করা হলো, একটু বড় আকারে করা হলো, সেখানেও কিন্তু বেশ কিছু বিতর্কিত মন্তব্য তিনি করেছেন। যেমন পেহেলগাম অ্যাটাক ভারতেই ঘটিয়েছে এরকম একটা বিষয় সেখানে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, এবং মূল যে বিষয়টা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এই বিষয়ের মধ্যে, যেটাকে বলা যেতে পারে তিনি তার পরবর্তী আরও একটি ছোট পোস্টে সামারাইজ করে দিয়েছেন। আর সেটা হচ্ছে এটাই যে তার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে উপমহাদেশে বা বলা যেতে পারে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলমানদের স্বার্থ রক্ষা করা, মুসলমান বান্ধব মানুষদের স্বার্থ রক্ষা করা। এবং এই বিষয়ে তিনি তার আগের পোস্টেই বলেছিলেন যে একমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানই এই স্বার্থ রক্ষা করতে পারে, মলদ্বীপ যেহেতু ছোট। তো মূল বিষয়টা চলে আসলো কিন্তু ধর্মের জায়গাতে। এবার এখানে দুটো বিষয় আমার আলোচনা করার আছে বা আলাপ করার রয়েছে। কেন ফজলুর রহমানকে এতটা গুরুত্ব দেওয়া হলো ভারতবর্ষের বিভিন্ন গণমাধ্যমে, এখনও দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে কেন ইনি এই মন্তব্যগুলো করলেন বা করে চলেছেন। তার আগে এখানে আরও একটি বিষয় কিন্তু উল্লেখ করা প্রয়োজন। ফজলুর রহমানের এই বক্তব্যের পরেই কিন্তু বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে কিন্তু একটি ক্লারিফিকেশন দিয়েছেন। এবং সেখানে যে বিষয়টা আমরা দেখতে পাই, তিনি যেটা পরিষ্কার করার চেষ্টা করেছেন যে ফজলুর রহমানের যে বক্তব্য সেটা একান্তই তার ব্যক্তিগত বক্তব্য এবং এর সাথে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কোনো যোগ নেই, এমনকি বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে যেন এর মধ্যে টেনে আনাও না হয়। এবং তিনি একটি শব্দ উল্লেখ করেছেন, রেটোরিক্স। যেহেতু এএলএম ফজলুর রহমান অতীতে বিডিআরের ডিজি ছিলেন, একজন মেজর জেনারেল, স্বাভাবিকভাবেই তার একটি বক্তব্য, যদিও তিনি অবসরপ্রাপ্ত, তার বক্তব্য কিন্তু ভারতবর্ষের মিডিয়াতে, ভারতবর্ষের গভর্নমেন্টের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদিও ভারতবর্ষের গভর্নমেন্টের তরফ থেকে কোনো পাবলিক বা প্রেস স্টেটমেন্ট কিন্তু এখনও এরকম কিছু আসেনি, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন গণমাধ্যমে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে নয়, অল ইন্ডিয়া লেভেলে কিন্তু বিভিন্ন ন্যাশনাল টেলিভিশনে হোক, সেটা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে হোক, এই নিয়ে কিন্তু আলোচনা ইতিমধ্যে চলেছে। অর্থাৎ এটা কিন্তু ভীষণভাবে কিন্তু একটা গুরুত্ব পেয়েছে। এমনটি হওয়ার একটি বড় কারণ এটাও বলা যেতে পারে যে বর্তমানে ফজলুর রহমান কিন্তু একটি ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট কমিশন বিডিআর কমিশনের কিন্তু চেয়ারম্যান পদে রয়েছেন। অর্থাৎ ইনডিরেক্টলি কিন্তু তিনি মোহাম্মদ ইউনূসের একজন এইড বলা যেতে পারে। 2024 ডিসেম্বর মাস থেকে তিনি এই চেয়ারম্যান পদে রয়েছেন এবং যা শোনা যাচ্ছে যে এখন অবধি তার বিশেষ কিছু অগ্রগতি হয়নি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। এবং যেহেতু একটা অভিযোগ ছিল যে ফরেন ইনভলভমেন্ট, ফরেন বলতে এখানে ভারতকেই নির্দেশ করা হয়, তা তারপর তিনি কি আদৌ বায়াসড থাকবেন না আনবায়াসড থাকবেন এই বিষয়ে, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেই যাচ্ছে। কারণ তিনি সরাসরিভাবে তার মন্তব্য ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে আনছেন, আগেও এনেছেন, এবার সেটা আরও বেশি ভাইরাল হলো আর কি। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে তিনি এমনটা কেন করছেন বা করলেন। তিনি খুব ভালোভাবে অবগত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে।
গত আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে যে ভারত বিরোধী মনোভাব যে ভীষণভাবে আকাশছোঁয়া হয়েছে, তিনি স্বাভাবিকভাবেই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, করেও আসছেন। এর ফলে তার যে জনপ্রিয়তা সেটা কিন্তু আরও অনেক বাড়তে চলেছে এবং তার লক্ষণীয় যে তা ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে। এবং আগামী সময়ে তিনি যদি আরও উচ্চাকাঙ্ক্ষী কোনো জায়গাতে পৌঁছানোর ইচ্ছা রাখেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা তাকে সহায়তা করবে। আপনি যদি ফজলুর রহমানের কমেন্ট সেকশনগুলো দেখেন, তার পোস্টে যে কমেন্টগুলো রয়েছে, অথবা আপনি যদি এই বিষয়কে কেন্দ্র করে ইউটিউব ভিডিওগুলোর কমেন্ট দেখেন, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন মাধ্যমের যে ভিডিওগুলোর কমেন্টের কথা বলছি, তাহলে সেখানে দেখতে পাবেন যে কী হারে তিনি সমর্থন পাচ্ছেন। কিন্তু আপনি যদি একটা নিরপেক্ষ জায়গা থেকে দেখেন, আপনাকে কোনো ভারতীয়, কোনো বাংলাদেশি হওয়ার প্রয়োজন নেই, আপনাকে কোনো ধর্মের ছায়ার তলে দাঁড়ানোর প্রয়োজন নেই। আপনি যে নিরপেক্ষ জায়গা থেকে ভাবেন, তাহলে আপনি দেখবেন যে তিনি যে মন্তব্যটি করেছেন, আপনি কখনোই সেই মন্তব্যের সাথে সহমত পোষণ করতে পারেন না। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এটা হাস্যকর মনে হবে। আপনি হাসুন বা না হাসুন, এটা লজিক্যাল কোনোভাবেই হতে পারে না। এবং স্বাভাবিকভাবেই এটাও আপনি একই সঙ্গে বুঝতে পারছেন যে তার এই মন্তব্যের মাধ্যমে তিনি নিজের দেশকে, নিজের দেশবাসী, সাধারণ জনতাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন।